I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়েই বললেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের শুরু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা During every single day of the Trump administration, I will very simply put America first. দায়িত্ব নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই ট্রাম্পের জলবায়ু চুক্তি থেকে সরে গেল যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হবে না নাটকীয় পরিবর্তন মত বিশ্লেষকদের চীন সফরে পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং এর সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রা দেবে ঢাকা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত বলছেন বিশেষজ্ঞরা সমবায় সমিতির নামে প্রতারণার ফাঁদ রাজধানীতে শত কোটি টাকা নিয়ে উধাও বেশ কয়েকটি প্রতিষ্ঠান দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না মালিকের হদিশ এবং হাত বদলেই সবজির দাম বাড়ে কয়েক গুণ বঞ্চিত প্রান্তিক কৃষক লাভের অঙ্কে পকেট ভরছে ফরিয়াদের অদক্ষে বাজার ব্যবস্থাপনাকে দুষছেন অর্থনীতিবিদরা সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড় শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট ঐতিহাসিক মুহূর্ত রাজস্বিক অভিষেক যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে পরে প্রধান বিচারপতি জন রবার্টস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে যদিও 2021 সালে এমনটি ছিল না
তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটাল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটাল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলে ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ নেয়ার পর ওয়ান অ্যারেনা মঞ্চে প্রথম ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আদেশে সই করেন ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা সহ জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেয়া ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে রয়েছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে সীমান্তে সেনা পাঠাবেন বলে তিনি জানান। এছাড়া অবৈধ অভিবাসীদের ও হাজার হাজার অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণাও দিয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যায় কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বা CBP-1 নামে একটি সীমান্ত অ্যাপ। অ্যাপটির মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশের অনুমতি দেয়া হতো। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি। ট্রাম্প জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে জানা গেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি ও অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ব নেতারা। শপথ নেয়ার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দেয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। নিজস্ব স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। একসঙ্গে কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অন্তরা সেন, সময় সংবাদ। গণহত্যার দায় নিয়ে বিদায় নিলেন বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনায় বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। ক্ষমতার শেষে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকায়, জনপ্রিয়তা হারায় তার দল ডেমোক্রেটিক পার্টিও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে।
অসংখ্য নারী ও শিশুসহ প্রায় ৪৬,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত ১.৫ লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। ১৫ মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার 2টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনই বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণার জেরে দেশটির মানুষ মার্কিন দূতাবাসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এদিকে ট্রাম্পের নীতির বিরোধিতা করে প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো ও বেলজিয়ামের ব্রাসেলসে। মেক্সিকোতে মার্কিন দূতাবাসের সামনের দৃশ্য এটি। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েনের ঘোষণায় এভাবে প্রতিবাদ জানান দেশটির সাধারণ মানুষ। মেক্সিকো ও দেশটির সীমান্ত ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নাক গলানো উচিত নয় বলে মন্তব্য করেন তারা। আমরা ট্রাম্পকে সীমান্ত সামরিকীকরণ করতে দেব না, কারণ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করি। আমাদের দেশ ও সীমান্তে ট্রাম্পের হস্তক্ষেপ করা উচিত নয়। এদিকে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসির সামনে আনন্দে মেতেছেন সমর্থকরা, ঠিক তখন ভিন্ন চিত্র দেখা গেল শিকাগোতে। ট্রাম্পের বিরোধিতা করে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকর্মীরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, তেল গ্যাস উত্তোলনের অনুমতি দেয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। তার এসব নীতির বিরোধিতা করে সোমবার ট্রাম্প টাওয়ারে জড়ো হন হাজারো মানুষ। ট্রাম্পের অভিবাসন ইস্যু ও গণবিতাড়িতকরণ কর্মসূচির কড়া সমালোচনা করেন তারা। এই প্রশাসনকে কঠোর বার্তা দিতে চাই যে আমাদের পরিবারের সদস্যরা এখানে বড় হয়েছে, আমরা কর দেই, এখানে আমাদের ঘর বাড়ি রয়েছে, তাই আমরা কোথাও যাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন শতাধিক মানুষ। জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়া, বাইডেনের বৈদ্যুতিক গাড়ি নীতি বাতিল করা সহ ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণায় বিক্ষোভ করেছেন পানামাবাসী। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তারই অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের।
দক্ষিণ এশীয় রাজনীতি ও অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্প অভিবাসন নীতিতে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এক ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো, এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এ সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে বহুমুখী বিষয়ে। এছাড়া আগামী মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ব্যাপারেও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। বৃহৎ প্রকল্প, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আর ব্যবসা বিনিয়োগে বাংলাদেশের বড় অংশীদার এখন চীন। যদিও গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর নয়া বাস্তবতায় দুই দেশের সম্পর্কের মেরুকরণ কেমন হয় তা নিয়ে জল্পনা ছিল কম বেশি। তবে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। সফরে গুরুত্ব পেতে যাচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, তিস্তা প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ঢাকায় নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং, এমন মত দিচ্ছেন কেউ কেউ। স্ট্রেংথেনিং অফ দ্য রিলেশনস এটাও একটা ইঙ্গিত বহন করে। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার, আমাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা বা ফার্দার কনসোলিডেট করার জন্য আর কি। যে অবশ্যই এদিক দিয়ে বলবেন যে এটা তো একটা ডাইমেনশন তো আছেই। চীনও
গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট, অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট with the leaders. প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি আমাদের অবলম্বন করতে হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে সারা দেশ। শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে ততই যেন ঘন কুয়াশার যেই তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলছে, বৃষ্টির মতো কিন্তু ঝরছে কুয়াশা। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর শাপলা চত্বরে, আপনাদেরকে একটু ক্যামেরার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন থেকে কুয়াশার যে তীব্রতা সেটা কম থাকলেও আজকে কিন্তু মঙ্গলবার আজ যে ঘন কুয়াশা এবং সেই সাথে বাতাস, কনকনে হিমেল বাতাসের যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই অনুভূত হচ্ছে উত্তরের জনপথে। সেই সাথে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল এবং অসহায় মানুষরা, এবং পাশাপাশি যারা সকাল বেলায় কিন্তু ভোরেই যে কাজের সন্ধানে বেরিয়ে নগরীর যে এই শাপলা চত্বর মোড়ে এসে কাজের সন্ধানে উপস্থিত হন, তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও কাজে যেতে পারেনি। কাজে না পাওয়ার কারণে কিন্তু বা কাজ না পাওয়ার কারণে তারা অনেকটাই কষ্ট পাচ্ছেন এবং শীতকে উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে অনেকটা কষ্ট পাচ্ছেন বলে এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই আজকে কিন্তু আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর জেলায় রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতাও রয়েছে 90%। এ কারণে হয়তো সবচেয়ে বেশি যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু একেবারে অনুভূত হচ্ছে। আমরা দেখেছি কয়েকদিন থেকে এই শীত মৌসুমকে ঘিরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল এবং অসহায় মানুষ, এবং যারা রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে রাত্রি যাপন এবং দিন যাপন করেন তারাও কিন্তু এই শীতকে ঘিরে অনেক কষ্টে রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি এখন ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গেলেও কিন্তু যে বাস এবং ট্রাক এবং অটোরিকশা যারাই আছে রাস্তায় যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই সাথে আমরা দেখেছি যে সকালবেলা যারা স্কুল কলেজ এবং যারা বাচ্চারা শিক্ষার্থীরা রয়েছেন যারা যখন স্কুলে যাচ্ছেন তারা কিন্তু কনকনে হিমেল বাতাস এবং অনুভূতি এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনুভূত করতে পারছেন এবং তাদের অনেকটা কষ্ট হয়েছে কিন্তু এমন তথ্য কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই শীতে একটি বিষয় বলে রাখি, সবচেয়ে বেশি কষ্ট থাকে তিস্তা পাড়ের নদী অঞ্চলের মানুষ। সেই তিস্তার যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু তারা উপস্থিতি টের পায় এবং এই অঞ্চলে সবচেয়ে বেশি এই শীত তীব্রতার কারণে ছিন্নমূল অসহায় মানুষরা কিন্তু অনেক কষ্ট থাকে। যদিও জেলা প্রশাসক যা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার কম্বল বিতরণ করা হলেও যেমন ছিন্নমূল অসহায় মানুষরা রয়েছেন তারা কিন্তু শীতবস্ত্র না পাওয়ারও কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন। সব মিলে এবার কিন্তু এই মৌসুমে আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এই ছিল আমার কাছে থাকা শীত নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। ক্ষেত থেকে প্রতি পিস ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। আর নির্বাক অবস্থানে কৃষিপণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এর মূল কারণ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। এবার
একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। এক ভ্যান কপি ভোর 4টার সময় এসে কাটবো, ভোরবেলা চলে যাবে পৌর বাজারে, যা বিক্রি হবে 600 টাকা, ভ্যানালা নেবে 350 টাকা, আরতদার নেয় 100 টাকা, 450 চলে গেল, আমি পাইলাম 150 টাকা। আমরা ফসল করি কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। এক একটার সাপ্লাই চেইন হচ্ছে আপনার এক এক রকম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা বললাম যে আমাদের ওই সংরক্ষণের যদি মানে সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। কিভাবে কৃষকদেরকে বারবার এই ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বিরত রাখা যায়, কিভাবে কৃষকদেরকে আরও বেশি প্রণোদনা দেওয়া যায় এবং উৎপাদনের যেই সাপ্লাই চেইন এটা কিভাবে আরও বেশি স্মুথ করা যায়, এটার জন্য একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। টানা 2 বছর নানামুখী সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে পঞ্চগড়ের চা শিল্প। গেল বছর খরতাপ ও মালিকরা পাতার ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন কমে গিয়েছিল 34 লাখ কেজি। এবছর চাষিদের উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে প্রুনিং। পাতা তোলা বন্ধ থাকবে টানা 2 মাস। তাতে উৎপাদন বাড়বে বলে আশা মালিক, শ্রমিক ও চা বোর্ডের। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের বাগানগুলোতে চলছে পুনিংয়ের কাজ। নতুন বছরে ভালো মানের চা পাতার আশায় গাছগুলোর মাথা ছেটে দিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বাগান মালিক ও চা বোর্ড বলছে গুণগত মান নিশ্চিত করতে টানা 2 মাস চা প্রক্রিয়াজাত কারখানা ও পাতা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গেল 2 বছরের বেশি সময় ধরে পাতার ন্যায্য মূল্য পাচ্ছে না মালিকরা। অন্যদিকে কারখানাগুলোর বিরুদ্ধে চোরাই প্রক্রিয়াজাত চা বিক্রির অভিযোগ। তবে প্রশাসন ও চা বোর্ডের উদ্যোগে নতুন স্বপ্ন দেখছেন বাগান মালিক সহ শ্রমিকরা। এটা আপনার ছাঁটাই করার 2 মাস, আরো 2 মাস সময় লাগবে। মার্চ মাসের দিকে পাতা আসবে। ছাঁটাই করলে চায়ের মানটা ভালো থাকে। আমাদের বাগানগুলো ছাঁটাই দিচ্ছি, পুনিং করছি এবং পুনিং করতে গিয়ে আমাদের অনেক খরচ হচ্ছে। তো আমরা আশা করবো যে সামনের বছর যেন ভালো দাম পাই আমরা এবং আমাদের উৎপাদন ধরে রাখতে পারি। গেল মৌসুমে জেলায় 1.79 লাখ কেজি চা উৎপাদন হলেও চলতি মৌসুমে তা কমেছে বলে জানান চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের এই কর্মকর্তা। অনেক দেরিতে বৃষ্টি আসছে। দ্বিতীয় কারণ হলো যে সবুজ পাতার ন্যায্য মূল্য না পাওয়াতে কৃষকগণ তার আবাদ দিতে ঠিক ওইভাবে পরিচর্যা করেননি। সবুজ পাতার বিপরীতে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সবগুলোই আমাদের রেকর্ডে আসেনি। 2000 সালে পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলেও নানা জটিলতায় তা 1000 একর কমে গেছে। আর জেলায় চা পাতা প্রক্রিয়াজাত কারখানা রয়েছে 29টি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। নিঃস্ব হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। এটিও আমাদের ঘুম হয় না, কারণ এই নদী কখন আমার কাছার ভাঙি নিয়ে যায়। আমাদের যদি এই বাড়ি ঘর দুয়ার ভাঙি যায় তো কোনো বাঁশের ঝাড় ছাড়া আমাদের কারো বাঁশের ঘর, কারো হাতে বাড়ির পিছনে ছাড়া কোনো বুদ্ধি নেই। আগামীতে যাতে আমাদের এমনভাবে একটা বড় কাজ হয় যে কাজের মধ্যে আমাদের এই জায়গাটা রক্ষা পায়। প্রতিদিন জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 1800 মিটার জায়গায় দত্তের খামার থেকে পুটিমারি পর্যন্ত ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দেয়। যেখানে বসত বাড়ি আছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনার মোতাবেক 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ফেলাই আর ভাঙন প্রশমনের কাজ চলমান রাখছি।
ব্রহ্মপুত্র নদের উজানের আলচামার ও ভাটিতে কামারজানি এলাকায় স্থায়ী প্রতিরোধের কাজ সমাপ্ত হলেও মাঝে 2 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। জাকের আলী অনেক থেকে মিরাজ, তাইজুল, নাহিদ রানা। জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ কাজ করেই আস্থার আরেক নাম পারফরম্যান্স অ্যানালিস্ট অক্ষয় হিরেমাত। চলতি বিপিএলে যিনি কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে। নাজমুল হোসেন শান্ত কিংবা তাওহিদ হৃদয়কে রানে ফেরাতে ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি টেকনিক। লম্বা সময়ের জন্য কাজ করতে চান বিসিবির সঙ্গে। বিপিএলের সঙ্গে আইপিএলের বড় পার্থক্য দেখেন কোয়ালিটি ক্রিকেটারে। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। জাকেরের সাথে আমার কথা হয়েছিল, তো এখন বলে স্যার আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো জিনিস শিখছিলাম। আমি বলি কি, তো সে বলছে যে স্যার আমি বাতাসের এগেনস্টে মারবই না। তো আমি দেখা গেল যে 17 ওভার হয়ে গেছে, তবু বাতাসের এগেনস্টে সে মারতেছে না। যা মারতেছে সে যতগুলো 6 মারছে আমার মনে হয় সবগুলোই বাতাসের পরে মারছে। সো এখান থেকে তার মানে কি, সে তার ফেলিওর থেকে সে শিক্ষাটা নিচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি20, যারা মনে করছেন হঠাৎ করেই জাকের আলী অনিকের বদলে যাওয়ার নেপথ্যে কেবলই কৌশল পরিবর্তন, তারা কি জানেন এর পেছনে আলাদা ধন্যবাদ পেতেই পারেন এই মানুষটা? ক্যারিয়ার 2 বছরের মতো, কিন্তু এরই মধ্যে অক্ষয় হিরেমাত কাজ করেছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজের টাইগারদের সবশেষ সিরিজে ছিলেন মিরাজ, জাকেরদের পারফরমেন্স অ্যানালিস্ট। It helps very much and it also depends on how strong the player is mentally, so you have to do that, and I think Jakir is one of the best batters because he knows what his strengths are and he works on it very well. So again it's a combination of both analysis and mental strength. চলতি বিপিএলে ফরচুন বরিশালের ডাগআউটে কাজ করছেন হিরেমাত। শান্ত হৃদয়দের ফর্মে ফেরাতে দিচ্ছেন আলাদা টিপস। প্রশ্ন ছিল তার কাছে বিপিএল আর আইপিএল এর মূল পার্থক্য কোথায়? Suggestion wise I think as I told the quality is very similar to IPL. It's just that the overseas players here, I think they find it a bit difficult. I wouldn't say difficult, but it's just more about getting into the team and making the best of it. প্রশ্ন আসলো এদেশে তার ভবিষ্যৎ নিয়েও। গুঞ্জন আছে হিরেমাথের সঙ্গে চুক্তি বাড়তে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এই ইস্যুতে ইতিবাচক কর্ণাটকে বেড়ে ওঠা অক্ষয়। Not sure yet. We're still waiting for BPL to be finished and we'll get to know very soon. পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরুর আগে স্পোর্টস ডাটা প্রোভাইডারে 3 বছর কাজ করেছেন অক্ষয় হিরেমাত। এদেশে আসার আগে বিশেষ টিপস নিয়েছেন টাইগারদের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনের কাছ থেকেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।